পদ্মপাল এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাকে কখনো ভুলতে পারবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একদম শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন এই জগদীপ ধনখড়। সেটা উত্তরবঙ্গের জিটিএর দুর্নীতি হতে পারে, রেশন কেলেঙ্কারি হতে পারে, স্কুলে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি হতে পারে, কলেজে অধ্যাপক নিয়োগের কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরে তার যে ব্যবস্থা নেওয়া, নিজে মাথা খাটিয়ে তিনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছিলেন। এই যে নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ইতিমধ্যে কেউ কেউ জেনে গিয়েছেন যে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি হঠাৎ করে পদত্যাগ করেছেন নিজের পদ থেকে। এবং আমরা এই কথা শোনার পরে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত আমরা অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি যে হঠাৎ করে কেন নিজের পদ থেকে ইস্তফা দিতে গেলেন জগদীপ ধনখড়। যে জগদীপ ধনখড়কে আমরা চিনি, যিনি দীর্ঘদিন এ রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ছিলেন, তিনি হঠাৎ করে কেন ইস্তফা দিলেন, এই কারণের পাশাপাশি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জগদীপ ধনখড়ের কি সম্পর্ক, তা নিয়ে আজকের এই বিশেষ আলোচনা। যদি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই এপিসোড কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জগদীপ ধনখড়, যিনি 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বে ছিলেন এবং তিনি রাজ্যপাল পদে আসার আগে পর্যন্ত এ রাজ্যের সাধারণ মানুষ তারা খুব একটা টের পেতেন না যে রাজভবন থেকে কি কি কাজ হয় এবং কি না হয়। তিনি কোভিডের পুরো সময়টা জুড়ে রাজ্যের রাজ্যপালের পদে ছিলেন, তিনি আমফানের সময় ছিলেন, তিনি যখন এ রাজ্যে সীমাহীন দুর্নীতি হচ্ছিল বিভিন্ন দপ্তরে, বিশেষত রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে, তখন এই জগদীপ ধনখড় দায়িত্বে ছিলেন রাজ্যপালের। এবং এর পাশাপাশি বেশ কিছু কাজ এমন তিনি করে গিয়েছেন যার জন্য এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাকে কখনো ভুলতে পারবে না। রাজ্যের যিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একদম শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন এই জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় দায়িত্ব যখন নিয়েছিলেন তখন কিন্তু এখন যিনি এ রাজ্যের রাজ্যপালের দায়িত্বে রয়েছেন অর্থাৎ ডক্টর সিভি আনন্দ বোস, তিনি যেমন করে কিছুটা নকশা করেছিলেন, অর্থাৎ তিনি হাতে খড়ি দেওয়া, বিভিন্ন রকমের নরম গরম কথা বলা, সেসবের ধার ধারেননি। জগদীপ ধনখড় রাজস্থানের মানুষ, তিনি সুপ্রিম কোর্টের লয়ার ছিলেন, তিনি অত্যন্ত মেধাবী, তিনি হিন্দি ইংরেজির পাশাপাশি বেশ কয়েকটা ভাষা একদম চোস্তভাবে বলতে পারতেন, অর্থাৎ ঝরঝরে ভাবে সেই সব ভাষা বলতে পারতেন। এই জগদীপ ধনখড় দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং একাধারে তার রাজনীতির অভিজ্ঞতা, অন্যদিকে তার সুপ্রিম কোর্টের যে আইন চর্চা, তার ফলে তিনি কখনো তাকে আমরা মাথা নোয়াতে দেখিনি। বিভিন্ন পুলিশ কর্তাকে তলব করে তাদেরকে ভৎসনা করা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি, সেটা উত্তরবঙ্গের জিটিএর দুর্নীতি হতে পারে, রেশন কেলেঙ্কারি হতে পারে, স্কুলে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি হতে পারে, কলেজে অধ্যাপক নিয়োগের কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরে তার যে ব্যবস্থা নেওয়া, বিভিন্ন সময় তার যে সদর্থক পদক্ষেপ এবং এ রাজ্যের যে আইন শৃঙ্খলার অবনতি তিনি কথায় কথায় বলতেন। এটা আমাদের সৌভাগ্য যে তাকে পুরো সময়টা আমরা রাজভবনে গিয়ে মাঝে মধ্যেই তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। আমার রাজ্যের রাজ্যপাল থাকা অবস্থায় জগদীপ ধনখড় প্রচুর ভালো কাজ করেছেন। তার আমলে যখন আমফান হয়েছিল, যে প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রচুর গাছ ধ্বংস হয়ে গিয়েছিল, তখন তিনি নিজে থেকে বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছিলেন উপাচার্যদের যে যেন এই বৃক্ষরোপণ করা হয়। আমার স্মৃতি থেকে আমি কিছু ঘটনা বলার চেষ্টা করছি, যেসব ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বিভিন্ন কেলেঙ্কারি উন্মোচনের পাশাপাশি এই জগদীপ ধনখড় তার এই তদন্তে কিন্তু পরে 25টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেআইনি হিসেবে নিয়োগ করা হয়েছিল বলে প্রমাণিত হয় এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বরখাস্ত করা হয়। এখনকার তৃণমূল মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয়, একসময় তিনি বিজেপির নেতা ছিলেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি সেখানকার ছাত্রদের হাতে আটকা পড়ে গিয়েছিলেন। বিক্ষোভের মধ্যে সেই ইউনিয়ন মিনিস্টার, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তিনি আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করেছিলেন এবং কি অবস্থা, রাজ্যপাল শটান সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করে তিনি বাইরে এসেছিলেন। যে তাকে আপনারা কেউ কেউ জানেন যে
কলকাতা বিশ্ববিদ্যালয় বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে কনভোকেশন অর্থাৎ সমাবর্তনে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি, তাকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় এই রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন তারা বিক্ষোভ দেখিয়েছে, তাকে প্রায় ঘেরাও করে রেখেছে। প্রায় কেন বলছি, তাকে ঘেরাও করে রাখা হয়েছিল এবং বিভিন্ন জায়গায় তাকে অসহায়তা করা হতো, অর্থাৎ তাকে কিছুটা যেন বয়কটের ঢঙে তার সঙ্গে ব্যবহার করা হতো। এবং এই রাজ্যপালের সময়ই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নতুন একটা শব্দবন্ধ তৈরি করে, পদ্মপাল। রাজ্যপাল না পদ্মপাল, এ রাজ্যের বিভিন্ন মন্ত্রী। এবং তখন কিন্তু স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন শ্রীমান পার্থ চট্টোপাধ্যায়, যিনি এখন দুর্নীতির দায়ে গত প্রায় 3 বছর ধরে তিনি কারাবন্দী রয়েছেন এবং তার বিভিন্ন রকমের ফিরিস্তি, যদিও তিনি এখন জেলে নেই, তিনি একটি রাজ্যের বেসরকারি হাসপাতালে, একদম এলিট হাসপাতালে 9 তলায় রয়েছেন। এটা একদম একদম পাক্কা খবর। তিনি বেশ রাজার হালেই রয়েছেন। তবে চিকিৎসকরা দাবি করছেন পার্থবাবুর নাকি শরীরের কিছু কিছু কোষ ড্যামেজ হয়ে গিয়েছে, কিছু কিছু অসুবিধে রয়েছে। তো যাই হোক, তার সুবিধে অসুবিধে নিয়ে চর্চা করার জন্য আমরা বসিনি, আমরা চর্চা করছি জগদীপ ধনখড় নিয়ে। আপাদমস্তক ভদ্রলোক, আপাদমস্তক একজন মেধাবী, শিক্ষিত আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি গতকাল রাত্রে হঠাৎ করে তিনি ইস্তফা দিয়েছেন এবং তার ইস্তফাপত্র পুরোটা পড়ার পরে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। একটা ভিডিও তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তিনি গতকাল যা বলেছেন সেই ভিডিও আপনাদের দেখাবো আমাদের আলোচনার শেষে। তাহলে আপনারা বুঝতে পারবেন সেটা দেখার পরে যে তার স্বাস্থ্যের সত্যি অবনতি হয়েছিল। এরপরেও যেহেতু আমরা সাংবাদিক, ফলে আমাদের কিছুটা সন্দেহ সব জিনিসেই থাকে এবং এই কারণেই আমরা খোঁজ খবর নিয়েছিলাম। এই কারণে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। যেটা জানা গেল যে সত্যি তার শরীর খারাপ, তিনি কিছুদিন আগে পর্যন্ত তার চিকিৎসা হয়েছে, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এবং তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। ইস্তফাপত্রটি তিনি তার সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ যেটা এক্স হ্যান্ডেল সেখানে তিনি পোস্টও করে দিয়েছেন এবং সেই চিঠির বয়ানে পরিষ্কার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তিনি কৃতজ্ঞ, এ রাজ্যের যে সাংসদদের নিয়ে তাকে কাজ করতে হতো তাদের সবার প্রতি তিনি সম্মান প্রকাশ করেছেন এবং মহামহিম রাষ্ট্রপতি তাকে তিনি সসম্মানে শ্রদ্ধা জানানোর পরে তিনি ইস্তফা প্রার্থনা করেছেন, তিনি পদত্যাগ করতে চেয়েছেন। তো এটা গেল অফিসিয়াল দিক। যে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কথা আমরা বলছিলাম, আমার স্মৃতি থেকে বেশ কয়েকটা ঘটনা বলার চেষ্টা করছি। বারাকপুরে গিয়ে তিনি যখন ওই গান্ধীঘাটে গান্ধী জয়ন্তীতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছিলেন গান্ধীজির স্ট্যাচুর সামনে, তখন একজন পুলিশ কর্তা তিনি খবরের কাগজ পড়ছিলেন। তখন এখনকার যিনি কলকাতার নগরপাল মনোজ ভার্মা, তখন তিনি বারাকপুরের দায়িত্বে ছিলেন, তাকে ডেকে একদম তুমুল ভৎসনা করেছিলেন এই রাজ্যপাল এবং এগুলো আমাদের একদম চোখের সামনে থেকে দেখা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার তিনি চিঠি লিখেছেন, বিভিন্ন দুর্নীতি নিয়ে তিনি জানতে চেয়েছেন। এ রাজ্য যে নৈরাজ্য চলছে, আইন শৃঙ্খলার যে অবনতি হয়ে গিয়েছে, এই ব্যাপারে তার কোনো সন্দেহ ছিল না এবং বিভিন্ন রিপোর্ট তিনি কেন্দ্রীয় সরকারকে যথাসময়ে পাঠিয়েছিলেন। এবং তার এই যে সক্রিয় ভূমিকা, এটা দেখার পরে রাজ্যবাসীর এবং সাংবাদিক হিসেবে আমরা খুশি হতাম যে যাক, রাজভবন অন্তত এই যে একসময় বড়লাটের যে হাউস, বড়লাটের যে বাড়ি, সেই বাড়িটা, এই বিশাল বাড়ি, বিশাল বাগান, সেখানে অন্তত আয়েসি জিন্দেগি এভাবে কেউ কাটাচ্ছেন না, তিনি কাজের কাজটা করছেন। তবে তার আগে কেশরীনাথ ত্রিপাঠী যিনি দায়িত্বে ছিলেন, তার প্রতিও শাসক দল তৃণমূল কংগ্রেস শেষের দিকটাতে খানিকটা বিরক্ত ছিল। কিন্তু জগদীপ ধনখড়ের আমলে নবান্নের সঙ্গে রাজভবনের সম্পর্ক একদম বিষাক্ত হয়ে উঠেছিল। তার কারণ বিভিন্ন রকমের যে দুর্নীতির অভিযোগ উঠত এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন কলেজের অধ্যাপকরা, স্কুলের অধ্যাপক শিক্ষকদের সংগঠন, বিভিন্ন গণসংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফে, অবশ্যই শাসক দল বাদ দিয়ে, তারা বিভিন্ন রকমের অভিযোগ নিয়ে যেতেন এবং অকাট্য প্রমাণও তারা জমা দিয়ে আসতেন রাজভবনে। তারপরেই রাজ্যপাল রিপোর্ট চাইতেন রাজ্য সরকারের কাছ থেকে এবং যা হয় যে যথাসময়ে রিপোর্ট পৌঁছতো না। কখনো তিনি ডিজিকে তলব করতেন, কখনো তিনি মুখ্য সচিবকে তলব করতেন, অফিসারদের তলব করতেন, বিভিন্ন বাহানা দিয়ে। গঙ্গাসাগর মেলা চলছে, কখনো কেউ বলছেন, আবার কেউ কখনো বলছেন যে আমরা এখন কোয়ারেন্টাইনে আছি, মানে ওই কোভিডের সময় যে 14 দিন যেটা নিভৃত বাসে থাকতে হতো, কোয়ারেন্টাইন, সেই কোয়ারেন্টাইনে আমরা রয়েছি, ফলে আমরা এখন যেতে পারছি না। তার সঙ্গে একটা অসহযোগিতার চূড়ান্ত একটা রূপ ধারণ করেছিল। এমনকি প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে তৃণমূলের যে সংসদীয় দল, তারা গিয়ে অভিযোগ জানিয়েছিল যে এই রাজ্যপালকে যেন সরিয়ে দেওয়া হয়,
মানে ব্যতিব্যস্ত করে তুলেছিল তৃণমূলের একদম দৈনন্দিন জীবন। এবং এই শাসক দলের মন্ত্রীদের, বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষামন্ত্রী তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একদম জিনা হারাম করে দেওয়া যাকে বলে, সেই কাণ্ডটি এই রাজ্যপাল করেছিলেন। এই রাজ্যপালের আমলেই কিন্তু প্রাক্তন যিনি স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, তার মেয়ে কিন্তু যে অন্যায়ভাবে যিনি চাকরি পেয়েছিলেন অঙ্কিতা অধিকারী, সেই অঙ্কিতা অধিকারীর যে বরখাস্ত এবং এই পরেশ অধিকারীকে সরিয়ে দেওয়া এই রাজ্যপালের সময়েই কিন্তু হয়েছিল। এই রাজ্যপালের সময় বিভিন্ন বড় বড় সব ঘটনা হয়েছিল। 3 জন মন্ত্রী, একজন নেতার যে গ্রেপ্তার হওয়া, সেটা এই জগদীপ ধনকড়ের আমলেই হয়েছিল। এই জগদীপ ধনকড় তিনি বিধানসভায় যখন যেতেন তখনও তার বিরুদ্ধে বিভিন্ন এই শাসক দলের বিধায়করা তারা স্লোগান দিত। মানে রাজ্যপাল যাচ্ছেন সেখানেও স্লোগান, তিনি কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন সেখানেও তার বিরুদ্ধে স্লোগান। এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির পদাধিকার বলে আচার্য হচ্ছেন রাজ্যপাল, অর্থাৎ যিনি রাজ্যপালের চেয়ারে থাকবেন তখন তিনি তার ক্ষমতা বলে তিনি হচ্ছেন আচার্য হবেন এই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে। তাকে সরিয়ে, মানে আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে দিয়ে যাতে মুখ্যমন্ত্রীকে সেখানে বসানো হয়, সেটা নিয়ে রাজ্য বিধানসভায় একটা বিল কিন্তু পাশ হয়েছিল এবং সেই বিলটা এই জগদীপ ধনকড়ের কাছেই পাঠানো হয়েছিল। এবং কোনো রাজ্যপাল কিন্তু বাধ্য নন যে রাজ্য সরকার পাঠিয়ে দিল মানেই যে স্বাক্ষর করে দিতে হবে। সেই বিল এখনো পর্যন্ত হিমঘরে পড়ে রয়েছে। এবং এটা কি করে হবে, মানে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসতে চান মুখ্যমন্ত্রী, তিনি এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক দপ্তরের দায়িত্বে থাকবেন, মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকবেন, তার অনুমতি ছাড়া প্রশাসনের একটা ফাইলও এদিক থেকে ওদিক হবে না, গাছের পাতা নড়বে না, তারপরে তিনি বিশ্ববিদ্যালয়গুলোরও আচার্য হবেন। এই আবার কোন দেশের কথা? ফলে হয়নি, রাজ্যপাল সেই বিলে স্বাক্ষর করেননি। তবে রাজ্যপাল থাকাকালীন তিনি বিভিন্ন আক্রান্ত উপদ্রুত এলাকায়, এখনকার রাজ্যপাল যেমনভাবে পৌঁছে যান, এই জগদীপ ধনকড়ও কিন্তু বিভিন্ন আক্রান্ত এলাকায়, উপদ্রুত এলাকায় পৌঁছে যেতেন। এবং এই জগদীপ ধনকড় এখনকার রাজ্যপালের যতটা সক্রিয়তা আপনারা দেখছেন, এর বলতে গেলে বেশ কয়েক গুণ বেশি তিনি সক্রিয় ছিলেন। মাঝে মাঝে তিনি হেলিকপ্টার করে চলে যেতেন বিভিন্ন জেলায় জেলায়। সেটা নিয়ে রাজ্যের শাসক দলের বিরাট আপত্তি ছিল, বিরাট তাদের সমালোচনা, বিরাট নিন্দা। এবং একাধিক মন্ত্রী, মানে এখন প্রয়াত হয়েছেন বেশ কয়েকজন, এখনো যারা আছেন মন্ত্রিসভায়, তারা তো রাজ্যপালকে মানে যা তা ভাবে তারা বলতে গেলে গালাগালি করতেন এইভাবে, কিন্তু রাজ্যপালকে থামানো যেত না। আমরা যারা সাংবাদিকরা, যারা, আমি তখন খবরের কাগজে কাজ করতাম একটা সংবাদপত্রে, এবং যেহেতু আপনারা জানেন যে বিভিন্ন সংবাদপত্রের বিজ্ঞাপন নির্ভর করে সরকারের সদিচ্ছার উপরে, রাজ্য সরকারের বিভিন্ন বিজ্ঞাপন সেখানে ছাপানো হয়, ফলে বেশিরভাগ খবরের কাগজ এবং খবরের চ্যানেলগুলো তারা ওই মুখাপেক্ষী হয়ে থাকে রাজ্য সরকারের বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সম্ভবত কোনো নির্দেশ এসেছিল এবং সেই কারণে রাজ্যপালের খবর কমে যাচ্ছিল। মানে রাজভবনে আমরা যেতাম, রাজ্যপাল কিছু বলতেন, হয়তো অনেক বড় বড় মানে বড় খবর হতে পারতো, হয়তো পেজ ওয়ান হতে পারতো, কিন্তু খবরটা প্রথম পেজ ওয়ানে হতো, তারপরে সেই খবর ঢুকে গেল ভেতরের পাতায়, এবং সেটা বড় থেকে আস্তে আস্তে ছোট হতে হতে টুকরো হয়ে গেল। এবং একটা সময় তো আমাদের যারা চিফ রিপোর্টার থাকতেন, যারা দায়িত্বে থাকতেন, তারা বলতেন না করতে হবে না। তো সেটা যখন তিনি খেয়াল করলেন, এই জগদীপ ধনকড়, মানে এই গল্পটা খুব ইন্টারেস্টিং, আপনারা শুনুন মন দিয়ে, যে রাজ্যপাল যখন খেয়াল করলেন যে কোনো সংবাদপত্রে তো তার খবর ছাপা হচ্ছে না, টিভি চ্যানেলও দেখাচ্ছে না, কি করা যায়, নিজে মাথা খাটিয়ে তিনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছিলেন। এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা ইউটিউবাররা আপনাদেরকে বিভিন্ন এই যে গল্প বলছি, একদম আঁখো দেখা ঘটনা ও নিজের অভিজ্ঞতা, নিজের স্মৃতি থেকে আমরা শোনাচ্ছি। তো একইভাবে এই যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, যিনি গতকাল রাতে হঠাৎ করে পদত্যাগ করেছেন অসুস্থতার কারণে, তিনি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, তিনি নিজে একটা ইউটিউব চ্যানেল করেছিলেন, মানে তার নিজের বক্তব্য বলার জন্য। সেই ইউটিউব চ্যানেলের ক্যামেরাম্যান ছিল, ইউটিউব চ্যানেলে আমরা যেমন করে এই যে মাইকে কথা বলছি ল্যাপেল নিয়ে, কর্ডলেস ল্যাপেলে, তিনিও একইভাবে কিন্তু ইউটিউবার হয়ে গেছিলেন। অর্থাৎ ইউটিউবাররা কিন্তু ছোট নয়, ইউটিউবাররা বড় নয়, ইউটিউবারদের কেউ তাচ্ছিল্য করবেন না, ছোট করবেন না। ইউটিউবার হিসেবে একসময় আমাদের রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়কেও আমরা দেখেছি। এবং ইউটিউব হচ্ছে স্বাধীন এমন একটা গণমাধ্যম যেখানে সত্যি কথাটা ঠিকভাবে বলা যায়, মাথা উঁচু করে বলা যায়, কারো কোনো বিধিনিষেধ থাকে না, কারো কোনো চোখ রাঙানি থাকে না। এবং এই কারণেই আমরা মেন স্ট্রিম রিপোর্টাররা, সাংবাদিকরা, আমরা অনেকেই
আমরা কিন্তু এখন ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে খবর পৌঁছে দিচ্ছি। উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার দিনেই রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তিনি ঠিক কি বলেছিলেন আসুন আমরা দেখে নিই। Honorable members, as we assemble for the 268th session of the Rajya Sabha, I extend my warm greetings to all of you. Warm greetings to all of you. Since our last session, the tragic and cowardly terrorist attack in Pahalgam on April 22 took innocent lives, deeply wounding our collective conscience. In response, our nation stood united, rallying behind Operation Sindoor to neutralize terrorist hideouts across the border. The resolute bravery of our armed forces, combined with the steadfast solidarity of our people, powerfully reaffirmed our unwavering commitment to protecting the unity and integrity of the Republic. Honorable members, with deep sorrow I refer to the tragic crash of Air India Flight 171 on 12 June, claiming 240 lives. This heartbreaking tragedy has brought immense grief nationwide. সবাই খুব খুব ভালো থাকবেন এবং আবার বলছি আমাদের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওপরে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।